এমন সময় হঠাৎ ফোনে টুং টুং শব্দে চোখ যায়। একটা মেসেজ সেখানে লেখা, খুব শীঘ্রই আসবে ডার্ক মাফিয়া কিং। মেসেজটা পড়ে কিছু চমকে গেলেও নিজেকে সামনে নিয়ে বিছানা থেকে উঠে জানালার পাশে গেলাম। ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। পরিবেশটা উপভোগ করতে গিয়েও করলাম না, কারণ মনে সন্দেহের বীজ বুনে গেছে। বাড়ির সামনেই একটা টঙের দোকান আছে, কখনো ওই দোকানে চা খাওয়া হয়নি। আজ কেন যেন ইচ্ছা করছে চা খেতে, কিন্তু না, সাবধানে মান নেই। আবারও রিতার পাশে এসে শুয়ে পড়লাম আর ভাবছি কি করব, কি আর করব। কিন্তু না, কিছু না ভেবেই পারলাম না। এদিকে ডাকিং এর রুমে প্রবেশ করতেই জেনারেল লুসিফার। লুসিফার, খবর কি? বস, আপনার হুকুমেই তো আমরা ওর বাসার চারিপাশে রাত দিন পাহারাদার দিয়ে রেখেছি। যে কোনো সময় আপনার হুকুম পেলে ওদের খতম করে দেব। নো, আমি মোটেও কোনো রিস্ক নিতে চাই না। আমার সাম্রাজ্য এই পুচকে নষ্ট করে দিয়েছে। আমার এতদিনের প্ল্যান সব নষ্ট করে দিয়েছে। ওকে আমি তিলে তিলে শেষ করব। তুমি দ্রুত আমাদের ঘাঁটির কাজ শুরু করো। ওখান থেকেই আমি আমার সব প্ল্যান কার্যকর করব, ঠিক আদালতের মতো, যেখানে আমি নিজের বিধান অনুযায়ী ওই পুচকের বিচার করব। জয় হোক, ড্রাগ কিংয়ের জয় হোক। না লুসিফার, জয়ের আগে আমি এই জয়ের ধ্বনি শুনতে চাই না। তুমি শীঘ্রই আন্ডারগ্রাউন্ডে যাবে যুদ্ধ পরিচালনা করতে। আমি সর্বদা প্রস্তুত বস, আমি আপনার হুকুমের গোলাম। ঠিক আছে, এখন আসতে পারো। লুসিফার ডার্কিং এর রুম থেকে বের হয়ে নিজের রুমে যায়। গিয়ে ভাবতে থাকে কিভাবে কি করবে, কিন্তু একাই কিছু না ভাবতে পেরে লুসিফার তার দুই সহকারীকে ডেকে পাঠায়, ডেভিড এবং হুইটেকারকে। জুনিয়র বস ডেকে পাঠানোর কারণ? কারণ একটাই, আমাদের সাম্রাজ্য যে পুচকে ছেলে নষ্ট করে ফেলেছে তাকে পাকড়াও করো। কিন্তু কিভাবে পাকড়াও করব আমি একা ভেবে পাচ্ছি না, তাই তোমাদের সাহায্যের প্রয়োজন। বলুন বস, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব পরামর্শ দেওয়ার। আমার দলে মোট কতজন লোক আছে সেটা গণনা করো এবং সেখান থেকে টিম এ, টিম বি এবং টিম সি নির্বাচন করো। তারপর? সেখান থেকে ফার্স্ট টিম সিকে আন্ডারগ্রাউন্ডে পাঠাবে এবং সরাসরি পুরো শহর আতঙ্ক, গুম খুন শুরু করে দেবে। কেবল সবার দেহে ডিকে লিখে একই জায়গায় ফেলে আসবে। বস, এতে আমাদের লাভ কি? এতে আমাদের লাভ হলো আমাদের নতুন গ্যাং যদি একেবারে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে, তবে পুলিশ প্রশাসন সতর্ক হয়ে যাবে এবং তারা জায়গায় জায়গায় চেকপোস্ট বসাবে এবং ওই কাজে সকলে বাধা দিয়ে দাঁড়াবে প্রশাসন, এবং আমাদের সন্দেহজনক মূল্য হবে দ্য হোয়াইট মাফিয়া, যে কিনা সবসময় নিজের নামকে ডিকে মানে ড্রাগন কিং তেমনি ব্যবহার করা হয়, কিন্তু ওর অর্থ বিভিন্ন আর আমাদের বিভিন্ন। ওকে বস, খুব শীঘ্রই আমরা সব কিছু এগিয়ে নিয়ে যাব। কথা শেষ করে লুসিফারের রুম থেকে বের হয়ে আসে ডেভিড এবং হুইটেকার। এদিকে ঘুমের মাঝে খারাপ স্বপ্ন দেখে ধর ফিরিয়ে উঠে পড়ি বিছানা থেকে। দ্রুত জানালার কাছে যাই আর যা দেখি এতে মাথা গরম হয়ে যায় আমার। দ্রুত বিছানা থেকে ঘুমন্ত রিতাকে কোলে তুলে নিয়ে নিজের মাটির নিচের ফ্ল্যাটে চলে যাই। সেখানে রিতাকে বিছানায় শুয়ে দ্রুত নিজের M4 পিস্তলটা লোড করে সাইলেন্সার লাগিয়ে আবারও জানালার পাশে আসলাম। তারপর ফোনটা বের করে লুইসকে ফোন দিলাম। লুইস, আমার বাসায় মনে হচ্ছে হামলা হবে। তুমি দ্রুত সম্ভব আমার লোকগুলোকে পাঠিয়ে দাও, আমি বাকিটা সামলাচ্ছি। আর পারলে হেলিকপ্টারটা নিয়ে এসো বাসার সাথে। বস, আমি আগে থেকে এসে গেছি, সিসিটিভি ক্যামেরায় সবই দেখেছি এবং দূর থেকে সকল স্নাইপারও রেডি, জাস্ট আপনার হুকুমের অপেক্ষায়। গুড। শোনো, ফার্স্ট রাউন্ডটা আমি শুরু করি, জাস্ট 5 মিনিট ওয়েট করো, তারপর তোমার পাওয়ার দেখিয়ে দিও। ফোনটা রেখে আবার নিচে তাকাতে পুরো শরীর রাগে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আর ভাবছি তাহলে কি ওই কথাটাই সত্যি? মানুষ দুধ কলা দিয়ে কাল সাপ পোষে, আর বাস্তব প্রমাণ আমার দারোয়ান। শালা তবে বিক্রি হয়ে গেছে। জানালাটা হালকা খুলে সাইলেন্সারের নলটা বের করে ঠিক দারোয়ানের চোখ মাথার উপর বরাবর নিশানা করে টিকারে পরপর 5 বার চাপ দিলাম। একবারে সবগুলো বুলেট দারোয়ানের মাথার এপার ওপর করে দিল। সাথে সাথে চারিদিক থেকে গুলি বৃষ্টি হতে শুরু করলো। দ্রুত কানে হাত দিয়ে ঘর থেকে চুপবিচারে বের হয়ে এলাম। তারা এসেই ইলেকট্রিসিটির সকেটটা খুলে পুরো বাড়ি অন্ধকার করে দিয়ে চোখে একটা বিশেষ চশমা লাগানো, যার কারণে সবকিছু দিনের মতো পরিষ্কার দেখতে পেলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতে হেসে দিলাম। শালা আমার বাড়িতে আমার উপরেই পাটপাড়ি। কাজের লোকগুলো শত্রুগুলোকে দরজা খুলে দ্রুত ভেতরে নিয়ে এসেছে, কিন্তু ইলেকট্রিসিটি বন্ধ থাকায় কিছু দেখা যাচ্ছে না। এই সুযোগে আবারও পাওয়ার পর 5 বার শুট করলাম। নিখুঁত নিশানা, সবগুলোর মাথা ফুটো করে বের করে দেয়। আশেপাশে আরো কিছুক্ষণ ঘুরে কিছু পেলাম না, তাই দ্রুত আবারও জানালার পাশে আসলাম। দেখলাম সবকিছু শান্ত। লুইস, কাজ কত দূর? বস, ফিনিশ।
ছাদের উপর দেখো সব ঠিক আছে কিনা। বস, ছাদের উপরে আমি আছি আর সাথে হেলিকপ্টারও আছে। কিভাবে হেলিকপ্টার কখন আসলো? বস, আসলে হেলিকপ্টারটা আমি নিয়ে এসেছিলাম বৃষ্টি শুরু হওয়ার একটু আগে, হয়তো শুনতে পাননি শব্দ। ওকে, হেলিকপ্টার অন করো, আমি আসছি। দ্রুত রিতার কাছে গেলাম। তারপর আস্তে করে রিতার কপালে চুমু দিয়ে ওর কানে কানে বললাম, সরি সোনা, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু কি করব আমি? কোনো রিস্ক নিতে চাই না। এতক্ষণ হেলিকপ্টারের পাখা চালু হয়ে গেছে। দ্রুত রিতাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলাম ছাদে। ছাদে উঠে হেসে দিলাম, কারণ আমার লোকগুলো সবাই ছাদে, আর একটা নয়, প্রতিটা হেলিকপ্টার। লুইস সহ বাকি সবাই আমাকে দেখে মাত্রা নিচু করে। আমি ওদের উঠতে বলে রিতাকে নিয়ে হেলিকপ্টারে উঠি, আর কিছুক্ষণ পরে আকাশে উঠতে থাকি। গন্তব্য দুবাই। এয়ারপোর্টে এসে রিতার চোখের পানি ছিটা দিতেই ওর জ্ঞান ফিরে আসে। তারপর তৌফিক, এই তৌফিক, আমরা কোথায়? সারপ্রাইজ মাই জানো, আমরা হানিমুনে যাচ্ছি। শালা লুচ্চা, হানিমুনে গিয়ে কি হবে? যা করার তাতে অনেক আগেই করে ফেলেছো। তাতে কি, তুমি আমার কাছে সব সময় নতুনের মতনই। কি বললি কুত্তা? নতুনের মতন? তার মানে নতুন নয়? যা, নতুন কাউকে নিয়ে যা, আমি যাব না। বুঝলাম জানোটা রাগ করেছে। পাগলিটাকে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে নিজের প্রাইভেট জেটে তুলে বসলাম। এই প্লেনে তোমার আর আমার ছবি কেন? কারণ প্লেনটা আমারই থাকার কথা। কি? তো এত অবাক হয়ে লাভ নেই, ঘুম পেয়েছে। পাইলট, স্টার্ট দ্য ইঞ্জিন। ওকে স্যার। সারা রাত আকাশের বুকে উঠে ভোর ভোর অবস্থায় নিজের আসল বাড়িতে চলে আসি। পুরো 20 একর জায়গার উপর আমার বাড়ি। বাড়ি বললে ভুল হবে, পুরোটাই সিকিউরিটি দ্বারা পূর্ণ। রিতা তখন ঘুমিয়েছিল। রিতা, এই রিতা, ঘুম থেকে ওঠো। আর কত ঘুমাবে বলো? উফ, প্লিজ ঘুমাতে দাও, আমি খুব ক্লান্ত। ক্লান্ত মানে? তুমি কি করলে সারা যে ক্লান্ত? কি করলাম মানে দেখছোই তো, ঘুমাচ্ছিলাম। এটাও একটা কাজ, বুঝলে বাবু? চলো রুমে চলো, আমিও একটু ক্লান্ত হতে চাই। তৌফিক, তুমি ভালো হবে কবে বলো তো? জানো যে আমি আবার মা হতে চলেছি, তবু কেন এসব করো? না, এখনই হয়নি জানো, সেই জন্যই আমি পরিশ্রম করছি যেন খুব তাড়াতাড়ি তোমার পেটকে একটু ফুটবল আঁকা দিতে পারি। হা, মাঝে মাঝে আমি ভাবি এই লুচ্চাটা কিভাবে আমার হাজবেন্ড হলো। যখনই সুযোগ পায় তখনই শয়তানি ধরে। এই চুপ করো, চলো ভেতরে যাই। রিতাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে চারপাশ থেকে ফুলের পাপড়ির বৃষ্টি শুরু হতে লাগলো, আর আশেপাশে মেয়ে বলতে সার্ভেন্টদের সমাহার। এই এটা কি বাড়ি নাকি অন্য কিছু? এত এত ফুল আর এত মেয়ে এখানে কেন? এরা সবাই তোমার সতীন, ও সরি, এরা সবাই এখানে কাজ করে, মানে পুরো বাড়ির একটা কোনাতেও ময়লা ভরতে দেয় না। এরা যদি সব করে আমি কি করব? আর এই বাড়িটা কার? এই, তুমি কি আমাকে ভিখারি ভাবো? আমারই বাড়ি। আর তুমি কি করবে মানে? আমার সাথে রোমান্স করবে, বুঝতে পেরেছো? এখন চলো যাই আমাদের ঘরে। আর অল সার্ভেন্ট, তোমরা সবাই নিজের রুমে বা যার যার কাজে রেখে পড়ো। ওকে স্যার। মুচকি হেসে ওদের বিদায় করে রিতাকে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কি হলো, এসে শুয়ে পড়লে যে? না, শুয়ে কি করবো বলো, রাতে তো ঘুম হয়নি। আর মূল কথা হলো, একটু মাথা টিপে দাও, মাথা ব্যথা করছে। রিতা মুচকি এসে টিপে দিতে শুরু করলো, আর আমিও ঘুমিয়ে পড়লাম। সারাদিন ঘুমিয়ে রাত 8টায় রিতার ডাকাডাকিতে জেগে উঠলাম। কি হলো রিতা, এভাবে কোমরে হাত দিয়ে বসে আছে কেন? কিছু কি হয়েছে? হারামি, আজ সারাদিন ঘুমালি বলে আমাকে বাসা ঘুরে দেখাবে কে? এখানে এসে একদম বিরক্ত হয়ে যাচ্ছি, কোনো কাজ নেই। রিতা, এত কথা না বলে চুপচাপ থাকো। এদিকে ডার্কিং এর জেনারেল লুসিফারের আদেশে ডেভিড হুইটেকার পুরো শহরে খুন করতে শুরু করে দিয়েছে। সারা দেশে এখন আতঙ্কের নাম ডার্কিং। কে ডার্কিং? হাজারো সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, তবে কি নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্যই এত কিছু? হাজারো প্রশ্নের দানা বাঁধে সাধারণ মানুষ সহ প্রশাসনের কাছেও। তবে কি ডেঞ্জার কিং এখন খারাপ হয়ে গেছে? এদিকে নিউজগুলো দেখে মাথায় হাত চলে গেল। আমার মনে প্রশ্নের দানাগুলো খুলতে লাগলো। ডার্কিং কি আমাকে সমাজের চোখে খারাপ বানিয়ে নিজের ফায়দা হাসিল করার একটা মাধ্যম? নিজের ফোনটা বের করে লুইসকে জানিয়ে দিলাম দেশে আসছি আমি, রাতে চলে আসি দেশে। হ্যালো বস, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না লুইস, হয়নি, তবে এখন হবে। চলে যাওয়া যাক। কোথায় যাব বস? আমি কিছুটা বিরক্ত নিয়ে লুইসের দিকে তাকে সামান্য হেসে ফেলি।
তারপর লুইস, হঠাৎ তো লম্বা হলো কিভাবে? আর চুলগুলো কেমন যেন বড় বড় লাগছে। কই কই না তো বস, চলুন চলুন যাওয়া যাক। হ্যাঁ, তা তো যাবই, তো চলো। লুইস গাড়ি চালাতে লাগলো আর আমিও ঘুমিয়ে গেলাম। যখন চোখ খুললাম নিজেকে বাধা অবস্থায় দেখতে পেলাম আর অবাক হলাম, সামনে লুইস দাঁড়িয়ে আছে। লুইস, আমাকে কেন তুমি বেঁধে রেখেছো? দ্রুত বাঁধন খুলে দাও। হ্যাঁ বয়েজ, সামনে চলে এসো। লুইসের ডাকে অন্ধকার থেকে প্রায় 20 জনের মতো লোক বের হয়ে এলো। সবাই দেখতে বিদেশি, পরনে কালো কোট। কে এরা লুইস? এরা তো আমার লোক নয়। আরে তোর লোক হবে কেন এগুলো? আর তুই লুইস কাকে বলছিস? বলে লুইস নিজের মুখ থেকে রাবারের ব্লাডার খুলে ফেলতে আমি চমকে উঠি। আরে এ তো লুইস নয়, আমি হলাম দ্য ড্রাকনেস ডেভিড, ড্রাগ কিং এর লোক। প্লিজ আমাকে ছেড়ে দাও। তোকে কি ছেড়ে দেওয়ার জন্য তুলে এনেছি বলতো? তোকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিব, যেমনটা তুই আমাদের লোকেদের সাথে করেছিস। কি রে শালা, পাগল হলি নাকি? নিজের মৃত্যুকে সামনে দেখে বল বল, পাগল হলি নাকি? তুই কি ভেবেছিস দ্য হোয়াইট কিল এতই বোকা? নাকি তোরাই শুধু রাবারের ব্লাডার মুখে দিয়ে ফেস পরিবর্তন করতে পারিস? আমার মুখে হাত দিয়ে একটা বার টান দে, তবেই বুঝবি। ডেভিড আমার ছদ্মবেশে থাকা আমার সাধারণ কুইরের মুখ থেকে রাবারের ব্লাডার খুলতেই লুইস রূপে থাকা ডেভিড ভয়ে পুরো 10টা পা পিছিয়ে যায়। ঠিক সেই সময় চারিদিক থেকে গুলি বৃষ্টি হতে থাকে আর আমার ক্রু দ্রুত হামাগুড়ি দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ডেভিড মাথা তুলে দেখে ওর সামনে পুরো একটা গ্যাং দাঁড়িয়ে, সবার পরনে সাদা কোট। ঠিক সেই সময় আমি ওদের মাঝ থেকে বের হয়ে ডেভিডের সামনে দাঁড়াই। কেমন লাগলো আমার ম্যাজিক, মিস্টার লুই ওরফে ডেভিড? তুই জানলি কি করে? আর পালাইলি বা কি করে গাড়ি থেকে? আরে পাগলা, এটা কোনো কথা হলো? এয়ারপোর্টে এই তো আমি তোকে চিনে ফেলি, লুইসের রূপ নিলি, তবে ভালোভাবে নিবি তো? আমার 15 বছরের অভিজ্ঞতাকে একটু হলেও যদি ব্যর্থ করতে পারতি তবে তোকে ছেড়ে দিতাম, কিন্তু তুই পারলি না। তোর জন্য এক বালতি সমবেদনা রে। তুই ভাগলি কি করে? আবার জিজ্ঞেস করে ভাগলাম কেন? আরে পাগলা, আমি তো তোর আশেপাশে ছিলাম, মানে হলো তুই আসার আগে আমি দেশে চলে এসেছিলাম। যাই হোক, এখন বল তোদের গ্রুপ কয়টা? আর আজকে কেন আমাকে তুলে আনতে গেলি? কে বলেছে তোদের আমি আজ আসবো? আর লুইস কোথায়? আমাকে মেরে ফেললেও বলবো না। এই তো ভুল করলি জেদ করে। তোকে আমি মারতে যাচ্ছি না রে, তোকে মেরে আমার তো লাভ নেই। আর যদি তোকে মেরেও ফেলি পরে কি হবে ভেবে দেখ। তোদের আসল বস প্রাণে বেঁচে গেল আর তুই মরে পচে গিয়ে শেষ হয়ে গেলি। তুই কি চাস বল? তুই মরে আর তুই সবাইকে বাঁচিয়ে দিবি? মানে সকলের পাপের সাজা কি তুই একাই পেতে চাস? না না, তা তো হবে না। আমি যেটা চাই সেটা নিজের করেই নেই, সেটা যেভাবেই হোক। আর আমি যেটা চাই কিন্তু পাই না, আর কাউকে পেতেও দেই না। আর তুই বলছিস আমি কি না মরবো সবার জন্য? আরে তুই যদি আমাকে না মারিস তবে আমি সব বলে দেব, কে কোথায় আছে না আছে। এই তো বুদ্ধি তবে খুলেছে। তবে তার আগে বল লুইস কোথায়? ওই যে ঘর দেখছিস, ওইখানেই ও আছে। ক্রু, সাবধানে এগিয়ে যাও এবং নিয়ে এসো তোমাদের বসকে। ক্রুরা চলে গেল আর আমি সহ বাকি সবাই ডেভিডকে বেঁধে গাড়িতে গিয়ে বসলাম। একটু পর লুইসের আগমন। তবে আগের চেয়ে লুইসের উপর আমার সন্দেহটা বেশি হয়ে গিয়েছে, বিশেষ করে সেদিন রাতের পর থেকে যখন সে আমার বাসার সাথে ছিল। লুইস, খবর কি তোমার? আলহামদুলিল্লাহ বস, ভালো। তবে সরি বস, আমি আপনাকে বাঁচাতে পারিনি এদের হাত থেকে। বাঁচাবে কিভাবে? তুমি তো আগেই বন্দী ছিলে। যাই হোক, চলে যাওয়া যায়। লুইস আর ডেভিডদের নিয়ে পুরো 40 তলা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছে। ডেভিড এখন সব বলে ফেলো। তোর এই কিং এর সাথে কি প্ল্যান? সাথে শহরের এত এত নিরীহ মানুষকে হত্যা করার কারণ কি? আমাদের জেনারেল লুসিফারের নির্দেশে আমরা পুরো শহরে এই হত্যাকাণ্ড চালাই, আর এতে আমাদের ফায়দা হাসিল বলে। তার মধ্যে এটি হলো তোর নামে সাধারণ মানুষ আতঙ্কে থাকবে এবং পুলিশ প্রশাসন তোকে হত্যার জন্য উঠে পড়ে লাগবে। তোদের এই লুসিফারের আর কি কি প্ল্যান আছে বলতো তো? আমি হলাম ফার্স্ট গ্রুপ সি এর লিডার, যাকে তুই ধরতে পারলি। আমাদের আরো 2টা গ্যাং আসবে।
গ্রুপ বি আর এ। এই দুইটা গ্রুপকে তুই ধ্বংস করতে পারলে পৌঁছে যাবি লুসিফারের কাছে, আর তারপরেই ড্রাগ ডিলার, আর তারপরেই ড্রাগ কিং এর কাছে। আর আমি আজ আছি সেটা জানলে কি করে? কাকতালীয়ভাবে আমরা একটা কল রেকর্ড করে ফেলেছি, আর সেটা ছিল তোর জেনারেল লুইসের। সেই ফোনে জানতে পারি তুই দেশে আসছিস, আর লুইসের এয়ারপোর্টে পৌঁছানোর আগেই ওকে সেন্সলেস করে ওর জায়গায় আমি লুইস সেজে যাই, কিন্তু শেষমেশ ধরাই খেয়ে গেলাম। লুইস কিভাবে তোমাকে সেন্সলেস করলো? আরে বস আর বলবেন না, খয়রাতেই সেজে এসেছি তো খয়রাত দিয়ে যাব এমন সময় মুখে রুমাল চেপে ধরে। কিন্তু বস হয়তো জানতো না যে আমার ওপর এসব কিছুই হয় না। তবুও বাচ্চা ছেলে বস, মায়া হয়েছিল তাই একটু অ্যাক্টিং করছিলাম। আর বাচ্চাগুলো সত্যি ভেবে নিয়ে গেল ওদের আস্তানায়। তারপর আর কি বাঁধলো, ফোন কেড়ে নিল, পিস্তল কেড়ে নিয়ে চলে গেল। কিন্তু এরা আমার ঘড়িটা নিতে ভুলে যায়। আর সেখান থেকে আপনাকে ইনফর্ম করি, বাকিটা তো আপনিই দেখলেন। অনেক লম্বা কাহিনী তো। কাজ শেষ মিস্টার ডেভিল, ওরফে মিস্টার ডেভিল। হ্যাপি জার্নি। চারিদিক থেকে প্রায় 100 জন ক্রু ডেভিডের শরীরের উপর একের পর এক ব্রাস্ট ফায়ার করতে লাগলো। ঝাঁঝরা করে ফেললো তার বুককে। এতক্ষণে সমস্ত কথাগুলো ভাইরাল করে দাও, সাথে লাশটাও ঠিক 7 মাথার চওড়ার উপর ঝুলিয়ে দিয়ে আসো। আর লুইস কখনো মজা করবে না, এতে বিপদ হতে পারে। যেখানে দেখবে বিপদ সিরিয়াস মোডে থাকবে। ওকে বস। লুইসদের ওখানে রেখে আবারও হেলিকপ্টার নিয়ে সোজা এয়ারপোর্টে আসলাম। তারপর সেখান থেকে আরও একটা হেলিকপ্টারে উঠে অচেনা একটা গন্তব্যের পথে ছুটলাম। আমরা সঠিক কোথায় যাব? পাইলট, আপনি বাংলাদেশের দ্বীপগুলো ঘুরিয়ে দেখান। প্রায় 100 ফুট উপর থেকে দ্বীপগুলো দেখতে অনেক ভালো লাগছিল, কিন্তু হঠাৎ চোখের সামনে আজব এক ঘটনা দেখতে পাওয়ালাম। পাইলট, দ্রুত হেলিকপ্টারকে নিচে নিয়ে যাও। পাইলট হেলিকপ্টার নিচে নিয়ে গেল। নিচে আসতে বিশাল একটা দ্বীপের চোখের সামনে ভাসমান হয়ে গেল। পাইলটকে হেলিকপ্টার পুরো দ্বীপের চারদিকে ঘুরতে বলে পকেট থেকে ফোনটা বের করে পুরো দ্বীপের ভিডিও করতে লাগলাম। স্যার, কিছু কি হয়েছে এই দ্বীপে? পাইলট, এই দ্বীপটার নাম কি? আর এখানে কি কোনো মানুষ আসতে পারে বা থাকবে? স্যার, এই দ্বীপটার নাম সেন্ট বিল। এই দ্বীপে স্যার আজ পর্যন্ত কোনো মানুষ আসার সাহস করেনি, আর আসলেও সে আর ফিরে যেতে পারেনি, যে কারণে একে অনেকেই রহস্যময় দ্বীপও বলে। এই দ্বীপের গভীরতা কত ফুট হতে পারে? স্যার, হেলিকপ্টারে তো দেখাচ্ছে 20 ফুটের বেশি বা কম হতে পারে। কি বলছো পাইলট এসব? এত কম গভীরতায় কি নীলতিমি বা হাঙর আসতে পারে? না স্যার, আসার সম্ভাবনা নেই, তবে আসতেও পারে যদি না সে সুসাইড করতে না চায়। বুঝলাম পাইলট। হেলিকপ্টারটা কি ল্যান্ড করতে পারবে এখানে? স্যার, রিস্ক হয়ে যাবে। আমি আর আপনি শুধু কোনোভাবেই কোনো প্রাণী আক্রমণ করলে মোকাবেলা করতে পারবো না। ওকে পাইলট, ফিরে চলো। হেলিকপ্টারে বসে আছি আর ভাবছি, যদি মানুষ না আসতে পারে বা তিমিও যদি না আসতে পারে, তবে ঠিক কি দেখলাম আমি ওটা? মানুষ যদি সঠিক না হয় তবে কি তিমি হবে না? নাকি দুটোই আমার ভুল ধারণা? না, আর নিতে পারছে না। মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে পড়লাম আর ভাবছি এখানে আসতে হবেই হবে। তবে তার আগে আরও দুটো গ্যাংকে ধরতে হবে। হেলিকপ্টার থেকে নেমে শাহিন একাই আনমনে হেঁটে চলছে রাস্তা দিয়ে। মনে বাসা বেঁধেছে চিন্তার ছাপ। একদিক দিয়ে রীতা, অন্যদিক দিয়ে নিজের বাবার স্বপ্ন পূরণ করতে সব মিলিয়ে মাথাটা পুরো আগুন হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে ভাবছি, আজের দিকে কতই না অসহায় মনে হচ্ছে। কিছুদিন যেতেই চোখ গেল কয়েকটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। দ্রুত এগিয়ে গেলাম। এই নরপশুর দল, মেয়েটাকে ডিস্টার্ব করছিস কেন? ছেলেগুলো সহ মেয়েটা আমার দিকে তাকালো, আর মেয়েটা ছাড় পেয়ে দ্রুত আমার পেছনে ঢুকে পড়লো। এই কুত্তার বাচ্চা, চিনিস তুই আমাকে? চিনিস আমি কে? ডিকে গ্যাংয়ের নাম শুনেছিস? আমি ওই গ্যাংয়ের লোক। বেশি কথা বলবি তো একদম পুঁতে ফেলবো। পাতায় নাকি আছে? তাহলে ভাইয়েরা, আপনার সাথে একটু কথা আছে। ওই যে দেখছেন না একটা ভাঙা বাড়ি, চলুন ওইখানে গিয়ে বলি। এই সবাই চল, মনে হচ্ছে আজকে পার্টির টাকা হয়ে গেছে। এই মেয়ে, তুমি এখানে দাঁড়াও, আমি এদের সাথে কথা বলে আসছি। ছেলেগুলোকে নিয়ে ভেতরে গেলাম। তারপর রুমের দরজা বন্ধ করে পুরো ঘরটা অন্ধকার করে দ্রুত সাইলেন্সার নল লাগিয়ে চারদিকে ব্রাশ ফায়ার করতে লাগলাম। কিছুক্ষণ পর
কারো সারা শব্দ না পেয়ে পকেট থেকে সানগ্লাসটা পরে দেখতে পেলাম সবাই মাটিতে শুয়ে আছে। কারো মাথা, আবার কারো বুকে, আবার কারো এক জায়গায় একাধিক গুলি লাগায় সেখানেই পড়ে গেছে। চশমাটা খুলে বের হয়ে এলাম বাইরে থেকে। আশ্চর্যের বিষয়, মেয়েটি এখনো সে আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। দ্রুত মেয়েটির সামনে আসতেই মেয়েটি যেন কিছুটা নড়ে আমার দিকে তাকালো। তারপর ওই লোকগুলো কই গেল? ভেতরে আছে, ওনাদের ভালো করে বুঝিয়ে দিয়ে এলাম। এখন আপনার নাম বলুন এবং থাকেন কোথায় সেটা বলুন। আমার নাম নিথি। থাকার মতো কোনো জায়গা নেই। বাবা গ্রামের এক বুড়োর সাথে বিয়ে দিতে চেয়েছিল বলে মায়ের সাহায্যে পালিয়ে আসে। তবে স্নিধি, এখন যাবেন কোথায়? মানে থাকবেনটা কোথায়? সেটাই ভাবছি। 2 দিন হলো এসেছি, কিন্তু কোনো কাজ পাইনি। এই 2 দিনে শুধু পানি খেয়েই কাটিয়ে দিয়েছি। আগে কোথায় থেকেছেন? ওই ভাঙা বাড়িটাতেই থাকতাম, তবে আজ ওখান থেকে কাজ খোঁজার জন্য বের হতে নিব, আর তখন এই নরপশুগুলো আমাকে খারাপ ইঙ্গিত দিতে থাকে। বুঝলাম, এই শহরে কাজ পাবেন না। আপনি চলুন আমার সাথে আমার বাসায়। আমার বাসায় থাকবেন, খাবেন, আমার জন্য রান্না করে দেবেন। আপনাকে দেখে মনে হচ্ছে না তো সুবিধার মানুষ। যদি আমাকে বাসায় নিয়ে গিয়ে মেরে আমার কিডনির চোখ খুলে বিক্রি করে দেন তখন? উফ, অন্যর ভালো করতে গেলেই সন্দেহের পা হতে হয়। থাকুন, আমি গেলাম। মেয়েটিকে রেখে হাঁটতে লাগলাম, আর চোখে পেছনে তাকাতেই হাসি পেল। তবে হাসিটা চেপে রেখে, কারণ মেয়েটি ঠিক মুখে না করেছিল। এখন নিজে আমার পেছন পেছন আসতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে হুট করে থেমে গেলাম, সাথে সাথে নিথিও থেমে গেল। এই, আপনি আমাকে ফলো করছেন কেন? আশেপাশে তাকিয়ে নিজের দিকে আঙুল দেখিয়ে বলল, আমাকে বলছেন? তো আপনি ছাড়া আর তো কেউ নেই। এই, আপনাকে আমি ফলো করতে যাব কোন দুঃখে? ওকে ওকে মানলাম আপনি আমাকে ফলো করেননি বলে অটোরিক্সাতে বসলাম, একপাশে জায়গা ফাঁকা রেখে। অটোরিক্সা চলতে শুরু করবে। ঠিক সেই সময় নিথি গাড়িতে উঠে বসে। কি হলো ম্যাম, রিক্সা উঠলেন কেন? এই, রাগ দেখাচ্ছেন কাকে? হ্যাঁ, চিৎকার যদি করি এখন আপনার কি অবস্থা করবে সবাই জানেন। কিছু বললাম না, এখন তো আর মাফিয়া রূপে নেই, সাধারণ একটা লোকের রূপে আছি, তাই বাড়াবাড়ি করা ঠিক হবে না ভেবে চুপচাপ বসে এলাম। তারপর চলে এলাম একটা বাসার সামনে। এই, নেমে পড়ুন। নিথি নেমে পড়ল। ভাড়া মিটিয়ে চলে আসি। কই নিয়ে আসলেন এটা? কই আবার, বাসায়। এখন চুপ করে থাকবেন, আমি যা বলি তাই করবেন, বুঝেছেন? ওকে। বাড়িতে কলিং বেল বাজাতেই একটা ভদ্রলোক দরজা খুলে দিল। তারপর, কি চাই? আঙ্কেল, আমি ওই যে বাড়ির সামনে সাইনবোর্ড দেখতে এসেছি, বাড়ি ভাড়া নিতে এসেছি। এসো এসো, ভেতরে এসো। আর ওই মেয়েটাকে? আমি আবার কোনো বেচারা ছেলেকে বাড়ি ভাড়া দেই না। ওটা আমার স্ত্রী আঙ্কেল। কথাটা বলে পেছনে ফিরতেই গলা শুকিয়ে এলো। নিধির আগে ফায়ার হয়ে তাকিয়ে আছে, হাত দিয়ে ইশারায় চুপ করতে বললাম। ও, তবে ঠিক আছে, ভেতরে এসো। এই, এরা কারা? এরা আমাদের 2য় তলার ভাড়াটিয়া, বুঝেছো? চাবিটা নিয়ে এসো, ঘরটা দেখাও। ভদ্রমহিলা চাবি এনে দিল। লোকটি আমাকে ওপরে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ফ্ল্যাটটা দেখলাম ভালোই। পরিপাটি ঘুমানো 2টা রুম আছে, আর একটা বাথরুম আর কিচেন। পছন্দ হলো সব। সবকিছু ঠিকঠাক করে ভাড়া ঠিক হলো 7,000 টাকা। রাজি হয়ে গেলাম। ভদ্রলোক রাতের ডিনার অফার করে চলে গেল। এই, আপনার স্ত্রীকে বলুন তো। দেখো, তুমি আমার বয়সে ছোট, তাই তুমি করে বলি। আমিও ব্যাচেলার বাসা খুঁজছিলাম, তুমিও খুঁজছিলে, কিন্তু বাড়িওয়ালারা কেউ বাড়ি ভাড়া দিচ্ছিল না। বউ নেই দেখে অনেক কষ্টে বাড়িটা নিয়েছে। প্লিজ এখন আর রাগ করবেন না। কিন্তু আমি 7,000-এর অর্ধেক মানে 3,500 টাকা পাবো কোথায়? আমি আছি, সমস্যা নেই। পাশে কলেজ আছে, ভর্তি করে দেবো। তবে এসবের বিনিময়ে আমাকে রোজ রান্না করে খাওয়াতে হবে। নিথি আমার কথা শুনে ফিক করে হেসে দেয়, সাথে আমিও। বুঝলাম তো সাহেব। হাড়ি পাতিল আর আজার তো কিছুই নেই, এসব ছাড়া রান্না করব কি দিয়ে? হ্যাঁ, তুমি মনে হয় কিচেনে যাওনি, গিয়ে দেখো সবই আছে, শুধু এখন বাজার করতে হবে। ঠিক আছে, যান প্লিজ, একটু তাড়াতাড়ি। বাজারে খুবই ক্ষুধা পেয়েছে। আর আসার সময় ফুচকা বা চপ পেলে নিয়ে আসবেন। স্বামী পাইছো আমাকে, যে হুকুম করছো। হয়তো স্বামী স্ত্রী নয়, তবুও তো আপনি স্ত্রী বলেই পরিচয় দিয়েছেন। বুঝেছি, আচ্ছা নিয়ে আসবো। তুমি বিছানাটা একটু পরিষ্কার করো, আমি আসছি।
কিচেনে একটা বাজারের ব্যাগ ছিল, সেটা নিয়ে বাজার দিকে রওনা হতে দেখতে পেলাম অ্যাম্বুলেন্স আর পুলিশ যারা ওই ভাঙা বাড়ির ওই দিক থেকে আসছিল। বুঝলাম লাশগুলো কেউ দেখে ফেলেছে। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে বাজারে আসলাম। এসে আগে চায়ের দোকানে বসলাম, কারণ এই চায়ের দোকানেই একটা সংবাদের কারখানা। কারণ এখানে মানুষ চা খেতে খেতে কার কি হলো না হলো সেই সব নিয়ে আলোচনা করে। তো আমি এক কাপ চা অর্ডার দিয়ে বসতেই পাশের বয়স্ক লোকটি বলে উঠলো, এই রহিম, খবর শুনেছিস? পাশের ওই যে একটা ভূতের বাড়ি ছিল না, ওইখানে নাকি লাশ পাইছে পুলিশ। হ্যাঁ জব্বর চাচা, শুনেছি। শালা গো যে মারছে সে ভালো করেছে। ওরাই তো আগের বার আমাকে দোকানে আগুন লাগাই দিয়েছিল। আরে কি কইস এইগুলো? কইস না, কেউ শুনলে আজ তো রাখবে না। ওরা নাকি গুন্ডা। ওই যে একটা বিদেশি গুন্ডা ছিল না, লাল চুলালা, পুলিশের কাছে শুনছি ওরও লোক ছিল নাকি ওরা। কি কইলে চাচা? আমি নিশ্চিত এইখানে কিছু একটা হইবে চাচা। তাড়াতাড়ি চা শেষ করে কাপটা দেন, দোকান বন্ধ করে চলে যাবো বাড়িতে। এই চাচা, এই বিদেশি লোকটাকে? লোকটি হয়তো আমাকে কোনো দিন দেখেনি। কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কে আর হইব বাবা যান, এক গুন্ডা আমাকে দোকান পুড়াইয়ে ফেলছিল, আর আমার ছেলেটারও মাইরা ফেলছে। চাচা কান্না করেন না, এখন বলবেন দয়া করে এই লোকটি কোথায় থাকে? কাউকে কইস না বাপ। এই যে এখানকার চেয়ারম্যান আছে না, ওরই একটা বাড়ি আছে, সেই বাড়িতে থাকতো, কিন্তু কয়েকদিন হলো ওই বেটা আসে নাই। আমি মুচকি এসে বিদায় জানিয়ে বাজার থেকে আসার সময় পুরিয়ার চপ নিয়ে আসলাম নীতির জন্য। আর ভাবছি চাচা আসবে কেমনে। ওই ছিল ডেভিড, ওকে তো আমি মেরে দিয়েছি। আর আজকে পুরো টিম সিকে শেষ করে দিলাম। এখন টার্গেট টিম বি। বাসায় আসতে নীতি হাজির, বুঝলাম ক্ষুধার্তী। তাই ওর জন্য আনা খাবারগুলো ওকে দিয়ে কিচেনে চলে গেলাম। গিয়ে নিজে রান্না করতে শুরু করলাম। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে চুলায় তুলে দিলাম। চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। দিয়ে নীতির রুমে যেতে হা হয়ে গেলাম। মানুষটা কতটা ক্ষুধার্ত হলো এক নিমেষে 10টা পুরি 20টা চপ খেয়ে ফেলতে পারে। অবাক হয়ে তাকিয়ে থাকলাম ওর দিকে। তারপর, নিধি তুমি এমন কেন? আমার যেন কিছু রাখলে না। আমিও তো খাইনি। একদিনই একে নিজের আপন মনে হচ্ছে। তো কি করব? কোথায় লেগেছিল দেখে ফেলছি। মন খারাপের ভান করে কিচেন চলে গেলাম। গিয়ে মাছের ঝোল কষাতে নিব এমন সময় কেউ আমার হাত ধরে রুমে নিয়ে যায়। হঠাৎ এটা নিধি কিছুটা অবাক হয়। ঘরে গিয়ে খাটে বসায়, তারপর কোথা থেকে যেন 4টা পুরি আর কয়েকটা চপ নিয়ে আসে। তারপর নিজে হাত ছেড়ে দেয়। এই হা করেন। হ্যাঁ, হা করতে নিধি নিজে হাতে খাইয়ে দিতে থাকে। আর আপন মনে বলে ওঠে, শুনুন জনাব, আমি অতটাও স্বার্থপর নই যে আমাকে যে এত কষ্ট করে অমসর পছন্দের খাবার এনে দিল, রাস্তায় নরপশুদের হাত থেকে রক্ষা করলো, রাস্তা থেকে এই ফ্ল্যাটে নিয়ে আসলো, তাকে ছাড়াই আমি কিছু খাবো। আমার একটা পুরনো অভ্যেস, বুঝলেন? সবাইকে পরীক্ষা করা, যে সে কিছু মনে করে কিনা। তা আমাকে পরীক্ষা করে কি রেজাল্ট পেলে? আপনি প্রচুর দুষ্টু আর আবেগ প্রবল। কেউ এতটুকুতেই এমন করে জানতাম না আপনাকে না দেখলে। আমি এমনই। যাই হোক, বউ বাকিটা খাও। এই বউকাকে বললেন? কই কাউকে না তো। কথাটা এড়িয়ে চলে এলাম কিচেনে। আগে তরকারি পুড়ে যায়নি, দ্রুত তরকারি নামিয়ে ভাতটা নামিয়ে রেখে গোসল করতে গেলাম। কিন্তু বিপত্তিও বাঁধলো তখন। নিজের কাপড়গুলো ভিজিয়ে ফেলেছি, এখন পরবো কি? এসব ভাবতে ভাবতে ডেকে উঠলো, এই আপনি কোথায় বলুন তো? বাথরুমে কেউ এতক্ষণ থাকে? দ্রুত বের হন, আমিও তো গোসল করবো। নিধি, আমি আসলে তো কোনো কাপড় আনিনি, আর আমার কাপড়গুলো ভিজিয়ে ফেলেছি, সাথে তোয়ালাটাও আনিনি। কি করবো বলো তো? আগে বলবে তো, ওয়েট করো। কিছুক্ষণ পর নীতি বাথরুমের দরজাতে নক করলো। দরজাটা সামান্য খুলেন, আর এই নিন গামছা। গরিব তো, তোয়ালি নেই। গামছাটা নিয়ে কোনো রকম শরীরটা মুছতে নিতেই গাছটা থেকে কি এক ধরনের মাতাল করা ঘ্রাণ। না না, কন্ট্রোল হারালে চলবে না। দ্রুত বের হয়ে আসতেই নীতি সামনে আসে। জনাব, আপনার এই বডি দেখে তো আমি ফিদা। তো চলো বিয়ে করে ফেলি। আগে তো ক্লাস নেই, তারপর চূড়ান্ত পরীক্ষার পাশ করলেই আমি নিজ থেকে বিয়ে করে নিব। ওকে, দেখা যাক। তবে এই শোনো, গামছায় কি এমন দিয়েছো বলো তো? এত ঘ্রাণ কেন? ঘ্রাণটা আসলে আমার বাগানের একটা ফুলের, সেটা থেকেই আমি আতরটুকুও বানিয়েছি। অনেক সুন্দর, একদিন নিয়ে যাবো গ্রামে। না প্লিজ, আমি আর ওই
ওখানে যেতে চাই না। আমি ওইখানে গেলে ওরা আর আমাকে আসতে দিবে না। বুঝলাম নীতি ভয় পেয়েছে। আরে আরে কাম ডাউন কাম ডাউন। আমি তো তোমাকে ওখানে গিয়ে রেখে আসবো না, আর সবচেয়ে বড় কথা আমি ওখানে তোমাকে নিয়ে যাব না। এখন যাও, গোসল করে এসো, আর হ্যাঁ আমার পোশাকটা ধুয়ে দিও। বউ পেয়েছেন নাকি বউ, যে হুকুম করছেন? হ্যাঁ, বউ নয় জনাব, বউ শুধু ডেকেছি। এখন যাও প্লিজ, গোসল করে এসো, খেতে বসবো। নিথি গোসলে যেতে আমি ঘরে গিয়ে বিছানায় একটু গায়ে দিতেই ফোনটা বেজে উঠলো। বস, বলো। নতুন খবর এসেছে বস। আমি জানতে পেরেছি ড্রাগ কিং আমাদের চারিপাশে ঘুরঘুর করছে। পুরো দেশে ড্রাগ কিং এর লোক ঘোরাঘুরি করছে, আর সন্দেহ হলেই নাকি তুলে নিয়ে যাচ্ছে কোথাও। বুঝেছি। তুমি আন্ডারগ্রাউন্ডে চলে এসো, বর্তমান তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। বুঝতে পেরেছো? জি বস। ফোনটা কেটে একটু ভাবলাম রিতাকে ফোন দিই। সেই ভাবা সেই কাজ। আমার আরো একটা ফোন বের করে ফোন দিলাম রিতাকে। কিছুক্ষণ পর রিতা রিসিভ করে কেঁদে ফেলে। কি হয়েছে আমার জান পাখিটা, এভাবে কাঁদছো কেন? না কাঁদবো না, হারামি আমাকে একা রেখে দেশে চলে গেছে। আমার কি হবে ভেবেছো? একটা যদি সতীন থাকতো তবে না হয় তোমার সাথে পাঠিয়ে একটু স্বস্তি নিঃশ্বাস নিতাম। কি যে বলো, সত্যি সত্যি কি সতীনের ব্যবস্থা করে দিব? দেখো আমি জানি তোমার একটা নয়, দুটো নয়, 10টা বউ পালার ও সামর্থ্য আছে। আর যার একের অধিক বিবাহ করার সামর্থ্য আছে তার বিবাহ করতে হবে, নয়তো পাপ হবে। ওকে, তাহলে করে নিব, কিন্তু তোমার কষ্ট হবে না। দেখো আমি মানুষ আর কোনো মানুষ চাইবো না তার প্রিয় জিনিসকে অন্যের হাতে দিতে বা ভাগ বসাতে, কিন্তু কি আর করার, হয়তো এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমার জন্য ছোট্ট পরীক্ষা। তবে আরেকটা কথা, আমি সতীন চাই, তবে এমন একটা মেয়ে যার অতীতে কষ্ট ভরপুর, কেবল নরম স্বভাবের, যাকে আমি নিজের বোনের মতো ভাবতে পারবো। ঠিক আছে, আমি যখন ফিরবো তোমার জন্য সেই গিফটটা নিয়ে ফিরবো। শুনো, নিজের খেয়াল রেখো, আর পারলে এখনই বিয়ে করে নিও। বিবাহের কথা বাদ দাও, এখন শোনো, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, আর টেনশন করবে না একদম। ওকে। ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে কিচেনে গেলাম। সেখান থেকে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে অপেক্ষা করতে লাগলাম। একটু পর নিতে এলো, এসে টেবিলে বসে পড়লো। তারপর সরি এতটা ওয়েট করানোর জন্য। কোনো সমস্যা নেই, খেতে বসো। আর একটা কথা শোনো, তুমি কোন বিভাগে আর কিসে পড়ো? আসলে আমি এতক্ষণ স্কুলে 10ম শ্রেণীতে মাদ্রাসা লাইনে পড়ি। ও ঠিক আছে, আগামীকাল আমি তোমাকে নিয়ে যাবো ভর্তি করাতে। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। দুজনে একই বিছানায়, তবে মাঝে কোল বালিশ দিয়ে বর্ডার দেওয়া আছে। দেখলেন, দুনিয়া বড়ই অদ্ভুত। নিজের লোকেরাই আমার খারাপ চাইলো, আর আপনি আমাকে কতটা সম্মান, খাওয়া দাওয়া আর স্কুলেও ভর্তি করাচ্ছেন। সত্যি আমি অবাক হচ্ছি আপনাকে দেখে। দেখো, এসব কথা বাদ দাও আর ঘুমাও। দুপুর তো অনেক হলো, বিকালে চা দিও। আর হ্যাঁ, রাতে কিছু রান্না করো না, বাড়িওয়ালারা বলেছে ওখানে খেতে। আচ্ছা। আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। বিকেল 5টায় নিতু ডাকি ঘুম থেকে উঠি, আর দেখি নিতু হাতে চায়ের কাপ আর কয়েকটা লেকাস বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো নিধি, দাঁড়িয়ে আছে কেন? তো কি করব, এই যে নিন আপনার চা। আর বাড়িওয়ালা এসেছিল, বলল রাত 8টায় ওনাদের বাসায় যেতে। বুঝেছি, সারা তো 7,000 টাকা মাসে নেবে। চল, ওর সাথে 7,000 টাকা সুদে আসলে নেব। পারবেন না জনাব, অত খেতে আর অত খেলে মাথায় এমন একটা গাঁটটা মারবো যে খাবার চিন্তাই ভুলে যাবেন। রাতে বাড়িওয়ালার বাসায় গেলাম, খোশ গল্প। খাওয়া দাওয়া শেষ করে আবারও ফ্ল্যাটে চলে এলাম। তারপর নীতির সাথে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। এদিকে কথা হচ্ছে হুইটেকার আর জেনারেল লুসিফারের মধ্যে। কি খবর হুইটেকার, এত জরুরি তরফ কলেজে? বস, আমাদের গ্রুপ সি এর সাথে কোনো কন্টাক্ট করতে পারছিলাম না। হোয়াট, কি বলছো এসব? ডেভিড তো গ্রুপে সি এর মিশন কমান্ডার ছিল, ওর সাথে যোগাযোগ করো। বস, করেছিলাম, কিন্তু আজ 2 দিন হলো ডেভিডের কোনো খোঁজ নেই। দেখি গ্রুপ সি এর সাধারণ সৈন্য এর সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি ডেভিডের আস্তানায় কেউ হামলা করেছিল। চল আমাদের সকল লোকদের মেরে ডেভিডকে তুলে নিয়ে যায়। আর ডেভিডের থেকে আলাদা একটা ক্যাম্পে ছিল বাকি সদস্য, যারা আজ সকালে খুন হয়েছে। আমি জানতে পেরেছি আমাদের এজেন্ট পুলিশ অফিসার থেকে। লুসিফার নিজের লোকের মারা যাওয়ার ঘটনা শুনে রাগে টেবিলে জোরে জোরে লাথি মারে এবং হুঙ্কার দিয়ে ওঠে। তারপর হুইটেকার, তুমি জানো তুমি আমাকে কি সংবাদ দিয়েছ?
এটা যদি আমি বসকে বলি তবে তিনি আমাদের কি করবে ভাবতে পেরেছো? যত দ্রুত সম্ভব তুমি আজই আন্ডারগ্রাউন্ডে চলে যাও এবং খোঁজ নাও কে এবং কিভাবে হত্যা করেছে আমাদের লোকেদের। কার এত বড় সাহস? বস শান্ত হন, আমি এখনই আমার গ্রুপের সকলকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। লুসিফার মিটিং রুম থেকে বের হয়ে বসের রুমে যেতে থাকে। বসের রুমের দরজা নক করে। বস ভেতরে আসবো? চলে এসো লুসিফার। লুসিফার মাথা নিচু করে রুমে ঢোকে। আর এটা দেখে, কি হয়েছে লুসিফার, এভাবে মাথা নিচু করে দেখছো কেন? বস, আমাদের গ্রুপ সি এর কমান্ডার ডেভিডকে হত্যা করেছে হোয়াইট কিং এর লোক। লুসিফার, তুমি তো জানোই হোয়াইট কিং কোনো সাধারণ কিং নয়, ও আন্ডারগ্রাউন্ড কিং, হয়তো আমাদের চেয়েও ছোট, তবে ধারালো। তুমি দ্রুত হুইটেকারকে পাঠিয়ে দাও। আমি জানি হুইটেকার আমাদের নিরাশ করবে না। আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি বস। আমাদের আস্তানার কি অবস্থা, কাজ কত দূর? বস, কাজ শেষের দিকে। আমি ভাবতে পারছি না 3 ট্রিলিয়ন ডলার হীরা ও অদ্ভুত এক দ্বীপের নিচে পাওয়া যাবে। লুসিফার, তুমি এই সব চিন্তা ছেড়ে দ্রুত ওই শয়তানকে পাকড়াও করো, তবেই তুমি হবে এই দলের লিডার। লুসিফারের চোখ চকচক করে ওঠে। দ্রুত বসের রুম থেকে বের হয়ে আসে আর স্বপ্ন দেখতে থাকে। এদিকে পরদিন সকালে চোখে রোদের আলো পড়তে ঘুম ভেঙে যায়। আশেপাশে তাকাই, নিথি নেই। কিচেন থেকে টুংটাং শব্দ শুনতে পারি। নিশি কিচেনে আছে, তাই আর ওখানে না গিয়ে গোসল করতে সোজা, তারপর গোসল করে নিজের কাপড়গুলো পরে নেই। তারপর কিচেনে গিয়ে বিরিয়ানি গন্ধ পাই। নিথি, কি রান্না করছো আজ? ও, আপনি উঠে পড়েছেন? আজ বিরিয়ানি রান্না করেছি, সাথে পায়েসও। পায়েস রান্না করো না, এখন বিরিয়ানি খেয়ে চলো, মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি আর পড়তে চাই না, প্লিজ জোর করবেন না। ওকে, এখন তবে রেডি হয়ে নাও, শপিংয়ে যাব। কিন্তু আমার কাছে টাকা নেই। মারবো এক চট, আমি আছি তো, চলো। খাওয়া দাওয়া করে নিধিকে নিয়ে মার্কেটে গেলাম। আমার সব প্যান্ট শার্ট নিধি নিজেই পছন্দ করে দিল, আমিও নিলাম। শেষে নিধির জন্য সুন্দর 6টা বোরখা জামা কিনে নিলাম। শপিং শেষ করে নিধিকে নিয়ে গেলাম ফুচকার দোকানে। নিধি বলো, কি খাবে, ফুচকা না চটপটি? কিছু খাবো না, আপনি খান। ওকে, এই চাচা ফুচকা চটপটি দাও তো। একাই 2 প্লেট খাবেন? হ্যাঁ, তাছাড়া কি করব? তুমি খাবে না বলে কি আমিও খাবো না? ঘপাত ঘপ নিশির সামনে খেতে লাগলাম। আর নিধি মুখ ঘোমরা করে বসে আছে। খাওয়া শেষ করে নিধিকে রিস্কায় উঠতে বলে পুশ করে নিধির জন্য 3টা প্লেট ফুটকা চটপটি কিনে ব্যাগে লুকিয়ে রাখলাম। বাসায় আসা পর্যন্ত নিধি কোনো কথা বলেনি, আমার সাথেও বলেনি, আমিও বলিনি। বাসায় আসতে নিধি রাগ করে কিচেনে চলে গেল। আর আমি চুপি চুপি ওর জন্য আনা সবকিছু বিছানার উপর বের করে রেখে একটা চিরকুট লিখলাম। নিধি, এগুলো সব তোমার জন্য, সারপ্রাইজ। গিফটগুলো রেখে নিজের সোজা বাথরুমে চলে গেলাম। তারপর গোসল শেষ করে ট্রাউজার আর গেঞ্জি পরে বের হতেই দেখি নিধি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর, এই আপনি এত পচা কেন বলেন তো? কেন, আমি আবার কি করলাম? কি করেননি সেটা বলুন আমার জন্য। এত কিছু করেছেন কিন্তু আমাকে বলেননি কেন? জানেন আমি কতটা কষ্ট পেয়েছি? বলে বাবা, যাও এখন ওগুলো পরে দেখো কেমন হয়। আর ফুচকা চটপটি এনেছি, ওগুলো খেয়ে নিও। ওইগুলো অনেক আগেই খেয়ে ফেলেছি। আর শুনুন, ডাইনিংয়ে আপনার জন্য স্পেশালভাবে পায়েস রান্না করেছি, খেয়ে নেবেন। নিশি কথাগুলো বলে চলে গেল। আর আমিও ডাইনিংয়ে গিয়ে পায়েসগুলো মুখে দিয়ে চমকে গেলাম। এত টেস্ট, পুরো আমার আম্মুর হাতে বানানো পায়েসের মতো। পেট ভরে খেয়ে বাইরে একটু বের হতেই হাঁটাহাঁটি করতে করতে সে ভাঙা বাড়ির সামনে আসতে চমকে গেলাম। অনেকগুলো লোক, সাথে এলাকার কয়েকজন আছে। আমি ওদের পাশ কাটিয়ে যেতে নিব এমন সময় আমাকে ডাক দেয়। এই তুই কে? জি, আমি তৌফিক, এ পাশে থাকি। কেন, কি হয়েছে? এদিকে কোথায় যাচ্ছিস? এই তো বাজারে যাচ্ছি। তুই কি গতকাল কোনো লোককে এখানে দেখেছিস? কোন লোককে? স্যার, ও হ্যাঁ, গতকাল এখানে পুলিশকে দেখেছিলাম। আর ওই যে আপনার পাশে 2টো লোক, একজন জাব্বার চাচা আর একজন রহিম। এই দুজনের মুখে শুনেছিলাম চায়ের দোকানে এখানে নাকি কেউ খুন হয়েছে। এই তোরা দুজন তো আগে বলিস নি তোরা এইসব জানিস? আরামে বাচ্চা, সত্যি করে বল, তোরা আর কি কি জানিস? আর কি এইসব বড় করেছে বল, নয় তো এইখানেই পড়তে ফেলবে তোকে। এই যে আমি তাহলে যাই, বাজার যেতে হবে। যা তুই। আর শোন, আমার নাম হুইটেকার, বুঝলি? মনে রাখবি, এই নামে কেউ কটু কথা বললে সরাসরি আমাকে এসে জানাবি, চালাকে একদম জানে মেরে দেব। ওকে,
ওখান থেকে চলে এলাম আর বাজারে এসে চা খেতে খেতে কিছুক্ষণ বাজারে ঘোরাফেরা করে হঠাৎ চোখগুলো লুইসের দিকে গেল। ভুল দেখলাম কিনা সেটা দেখার জন্য এগিয়ে গেলাম ওর দিকে। পরনে সাধারণ টি শার্ট আর প্যান্ট, সাথে মুখে দাড়ি, সহজে কেউ চিনতে পারবে না। লুইসকে ফলো করতে করতে হঠাৎ লুইস এগিয়ে গেল সেই লোকগুলো থেকে যারা সেই পূর্বে বাড়ির সামনে আমাকে ধরেছিল। লুইস গিয়ে ওদের সাথে হ্যান্ডশেক করে চেয়ারে বসে চা খেতে নেবে। এমন সময় দূর থেকে স্নাইপার লুইসের মাথার মধ্যে বুলেট ঢুকিয়ে দেয়। সাথে ছিল যে সেই হলো হুইটেকার। দ্রুত আমি নিজেই ওর দুটো পা গুলিবদ্ধ করে দিই। কিছুক্ষণের মধ্যে আমার সিগারেট টিম হাজির। হুইটেকারকে আমাদের সঙ্গে নিয়ে গেলাম। আমার প্রধান গোডাউন পুরো 20 তলা উপরে একটি চিলেকটার ভিতর। সেখানে বসেছিল স্টিফেন। আমি ভিতরে প্রবেশ করতেই উঠে দাঁড়ায় স্টিফেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। স্টিফেন বলো, এবার কি ছিল লুইসের মনে? বস, আসলে লুইস ওদের গ্রুপ বি এর কমান্ড হুইটেকারের ফাঁদে পা দিয়েছিল। তার কারণে সে ওদের দলে হাত মেলায়। বুঝেছি তো, এবার চলো হুইটেকারের সাথে একটু খোঁজ গল্প করে আসি। স্টিফেন আর আমি বের হয়ে ছাদে আসলাম। আমাদের থেকে কিছু দূর হুইটেকারের অবস্থান, ওকে দেখে খুশি হলাম। এত দ্রুত বি টিমের কেউ পাকড়া যাবে ভাবাই যায় না। তো জনাব হুইটেকার সাহেব, চিনেছেন আমায়? হুইটেকার মাথা তুলে আমার দিকে তাকিয়ে চমকে ওঠে। তারপর, কুত্তার বাচ্চা, তুই তো সেই না যাকে আমি আজ রাস্তায় ধরেছিলাম। হ্যাঁ জনাব, হ্যাঁ আমি সেই। কিন্তু আমাকে গালি দিয়ে বড় ভুল করলি রে, খুব বড় ভুল করলি। হা হা হা, ভালো স্বাস্থ্য ছেড়ে দে, নয়তো তুই ভাবতে পারবি না আমি কি জানিস। বলে বাবালে, তুই তো একটা চুনোপটি, যার প্রমাণ তুই এক্ষুনি দিলি। জানিস তো, বিড়াল যখন খাঁচায় বন্দী হয় তখন ঠিক তোর মতোই গর্জন করে। যাই হোক, বল তোদের কমান্ডো লিডার এই লুসিফারকে কোথায় পাবো, আর তোদের এইসব খবর কে দিত? হা হা হা, বুঝেছি আমি। শোন বাচ্চা, তোকে যদি আমি সব বলে দেই তবুও তুই আমায় মেরে ফেলবে, আর যদি নাও বলি তাও মারবি। তো বলবো না বলে না হয় মরি। একদম সত্যি বলছিস? তবে বললে তো তোর মৃত্যুর যন্ত্রণা খুবই কম হবে। আর যদি না বলিস, ওই যে দেখ আগুনের লাভা, তোদের শাস্তি ভয়ানক হবে। আগুনের লাভায় পুড়ে মরবি, নাকি একটা মাত্র বুলেটের আঘাতে মরবি, হিসাব তোর। স্টিফেন, উঠাও একে লাভার উপর। ধীরে ধীরে ক্র্যাঙ্কের মাধ্যমে চেয়ার সহ হুইটেকারকে লাভার ঠিক 1 ফুট উপরে নিয়ে যাওয়া হয়। লাভার প্রচন্ড হিটে লোহার চেয়ার প্রচন্ড গরম হয়ে গেছে। যদি কাঠের চেয়ারে হতো এতক্ষণে আগুন লেগেই যেত। হুইটেকারের চিৎকার 20 তলার উপরে ভেসে যাচ্ছিল, যা দুবার কম্পন সৃষ্টি করছিল আমাদের কানে। কি জনাব, বিয়ের কমান্ডো, মুখ কি খুলবে নাকি সুইচে চাপ দেব? আমাকে মেরে ফেললেও বলবো না। বুঝেছি, এইভাবে হবে না। স্টিফেন, 10 ইঞ্চি নিচে নামাও। স্টিফেন নিচে নামাতেই চোখের পলকে হুইটেকার এর জুতো করে যায়। বলবি নাকি আরো নামাবো? এবার মনে হয় হুইটেকারের ধৈর্য সীমা শেষ হয়ে গেছে, চিৎকার করে ওঠে। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, আমি আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে তুলুন। স্টিফেন, পাশে সুইমিং পুলে একে 2 বার চোবাও। স্টিফেন 2 বার পানিতে সারা শরীর ঠান্ডা করে দেয় হুইটেকারের। তারপর আমার সামনে বসায়। তোর হাতে সময় 5 মিনিট, এর মধ্যে সব বলে দিবি, নয়তো একদম তোকে ওই লাভায় ফেলে দেবো। কিছুটা মায়া হলো, সৌদি আরব থেকে আনা জমজম কূপের পানি ওকে খাওয়ালাম। আমাদের কমান্ডো লুসিফার এখন বাংলাদেশে, এবং এখন সে আছে দ্বীপে। ওখান থেকে সে আমাদের লিড দেয়, আর আমাদের এজেন্ট হিসেবে কাজ করে এখানকার পুলিশ অফিসার। তোদের ওই দ্বীপের নাম কি? সেন্ট বিল। ও কি সত্যি? তার মানে তোরা ওই দ্বীপকে ভুতুরে দ্বীপ বানিয়ে ফেলেছিস। আর এত এত জায়গা থাকতে ওইখানে তোরা আস্তানা করলি কেন? কারণ ওই দ্বীপে ড্রাগ কিং কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলারের সর্বমূল্য এবং বিশাল এক হীরার সন্ধান পেয়েছে, যা পাওয়ার জন্য এত কিছু। বুঝলাম। এখন বল ওই দ্বীপে কি কি আছে? আমাদের তেমন কিছু নেই, তবে একটা সাবমেরিন আছে যেটা আমেরিকার তৈরি, ঠিক মাঝামাঝি আকারে একটা তিমির মতো দেখতে। কত লোক আছে ওখানে? আমরা সহ ছিলাম পুরো 100 জন, তবে এখন আছে মাত্র 50 জন। বাকিগুলোকে তো আপনি মেরে ফেলেছেন।
তোকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কথা দিয়ে কথা রাখি। একটা মাত্র বুলেট হুইটেকারে কপালে শুট করতেই আছড়ে মাটিতে পড়ে গেল। উঠে দাঁড়ায় আমি হাঁটতে থাকি সামনের দিকে। পেছন থেকে স্টিফেন ডাক দেয়, বস আমাদের কাজ। এই এলাকার পুলিশ অফিসারকে দ্রুত তুলে এনে এখানে থেকে নিচে ফেলে দিবি। ওকে বস। রাস্তায় মন খারাপ করে হাঁটছি আর ভাবছি শেষ কিনা লুইসও আমার সাথে বেইমানি করতে পারলো। কত ভালোবাসতাম ওকে, নিজের ভাইয়ের মতো, আর সেও। হায় আল্লাহ, দুনিয়ার সবাই স্বার্থপর। বাসায় আসতে আগে দাঁড়িয়ে থাকতো নিতু, আর এখন দাঁড়িয়ে আছে নিথি। নিথি, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো আগে। বুঝলাম নিথির কিছু একটা হয়েছে, তাই আর রাখলাম না। ভেতরে গেলাম, দুজনে মুখোমুখি বসে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, কি হয়েছে নিথি, কথা বলছো না কেন? আজ টিভিতে আমার পালিয়ে আসার বিজ্ঞাপন দিয়েছিল ওই বুড়ো, মানে যার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছিল। তো কি হয়েছে? তোমাকে তো কেউ দেখেনি। বাড়িওয়ালা আর বাড়িওয়ালা স্ত্রী তো দেখেছেন, আর তারা 1 লক্ষ টাকার লোভে পড়ে আমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে গেছে, সাথে দরজায় তালা মেরেছিল। কি? শালা বুড়ো বুড়িকে আজ শেষ করে ফেলবো আমি। তুমি একটু ওয়েট করো। তৌফিক শোনো, আমার কথা তুমি তো আর আমাকে আটকে রাখতে পারবে না, কারণ আমরা বিবাহিত নই। আর আমি বাবার সামনে মিথ্যেও বলতে পারবো না, আবার ওই বুড়োকে বিয়ে করতেও পারবো না। তো তুমি বলো কি করতে চাও? আমি বুঝেছি তুমি ভালো ছেলে, তাই বলছি তুমি আমাকে বিয়ে করে নাও প্লিজ। তুমি কি খুশি হবে? আর একটা অতীত আছে আমার, সেটা তো শোনো। ওইগুলো শোনার টাইম নেই, আমি বিয়ে করবো তো করবোই। কি আর করার, দ্বিতীয় বিয়েটা করে ফেললাম। বাসায় আসতে বাড়িতে পুলিশ, সাথে বাড়িওয়ালা আর 2টো লোক দাঁড়িয়ে আছে। আমাদের দেখে একটা লোক এগিয়ে এসে নীতিকে থাপ্পড় মারতে যাবে, তার আগেই আমি ওনার হাত ধরে ফেলি। তারপর, কি জনাব, আমার স্ত্রীর গায়ে হাত তুলছেন কেন? কোন অধিকারে? এই তুই কে? জানিস আমি কে? আমি ওর বাবা। তো কি হয়েছে? তার চেয়ে বড় কথা, এ আমার স্ত্রী। বললেই হলো স্ত্রী, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। অফিসার, আপনি এই লোকটাকে অ্যারেস্ট করুন আর আমার হবু বউকে নিয়ে যেতে দিন আমাদের। এইসব কি বলছেন? নিয়ে যাবেন মানে? আমি যে খোঁজ দিলাম, আমার 1 লক্ষ টাকা কে দেবে? আরে মিয়া, ওটা তো ছিল টোপ, আর 1 লক্ষ টাকা কি গাছে ধরে যে দিয়ে দেব? এই তোর নাম কি, আর বিয়ে করেছিস তার প্রমাণ কি? এই যে দেখুন কাবিননামা, আর সাক্ষ্য আছে। অফিসার কাবিননামা দেখে কিছু বলল না, গাড়িতে করে চলে গেল। আর আমি নিধিকে ভেতরে যেতে বলে স্টিফেনকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর আমার কয়েকটা লোক এসে হাজির হলো। বস, এত জরুরি তলব কেন? এই যে 3টা বুড়োকে দেখছিস, আর ভেতরে একটা বুড়ি আছে, বুঝলি? মোট 4টাকে তুলে নিয়ে যা, কাল সকালে আমি যাব। তখন এদের কি করি এরাই বুঝবে। আমার হুকুম পেয়ে ক্রু ভিতর থেকে বাড়িওয়ালা স্ত্রীকে তুলে আনলো, সাথে 3টা বুড়োকেও তুলে নিয়ে চলে গেল। আর আমি ভেতরে গেলাম, দেখলাম নিধি বসে আছে। মুচকে এসে ওর পাশে বসলাম। তারপর, বউ, ও বউ। এই একদম ঢং করবে না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। কথাটা শুনে 100 ভোল্টেজের শক খেলাম, তবে নিজেকে সামলে নিয়ে, ও বউ, কি বলো? হয় এগুলো তুমি না জানো? তোমাকে কি আমি ডিভোর্স দিতে পারি? না না, ডিভোর্স না দিলে আমি চলে যাব। তবে রে, কোথায় যাও দেখাচ্ছি, বলে নীতির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। প্রথমে নিজেকে ছড়ানোর চেষ্টা করলেও নীতি পরে রেসপন্স করতে শুরু করে, ধীরে ধীরে হারিয়ে যায় সুখের রাজ্যে। পরের দিন সকালে ঘুম ভাঙতে নীতির চোখের জলের পানিতে। কি হয়েছে বউ, এমন করছে কেন সকাল সকাল? এই চুপ করো, আমাকে রাতে ঘুমাতে দাওনি, সো আমিও তোমাকে সকালে ঘুমাতে দিব না। আচ্ছা, কি আর করার, যাই গোসল করে আসি, তারপর না হয় গত রাতের মতো আবার শুরু করব। হারামি লুচু, যাও গোসল করে হাঁটতে বের হও। আর শোনো, আসার সময় চিনি কিনে এনো, সাথে ওষুধ। ওষুধ কিসের? হারামি, বুঝছো না কিসের? এখন যাও তো প্লিজ, গোসল করে আসো। আগে গোসল করে বের হলাম নিজের সেই বিল্ডিংয়ে, যেখানে 4 জনকে লটকে রাখা হয়েছে, তবে একজন মিসিং। স্টিফেন, স্টিফেন, স্টিফেন। দৌড়ে স্টিফেন সামনে এসে দাঁড়ায়। এই অফিসার কোথায়? বস, ওকে আমরা তুলে এনে ডিম থেরাপি দিয়েছি,
তাই আর কি এখানে বেঁধে রাখতে পারিনি। পারোনি মানে? শালাকে এক্ষুনি নিয়ে আসো, এদিকে আমি এদের দেখছি। হাতে বিশাল একটা চাকু নিয়ে এগিয়ে গেলাম প্রথমে নিধির বাবার দিকে। তারপর, কি জনাব, আপনি তবে নিধির বাবা? হ্যাঁ, কিন্তু আমি কি করেছি? আমাকে তুলে নিচ্ছে কেন? কেন এনেছি তুই জানিস না, তাই না? আচ্ছা, তুই তো পুরুষ, তাই না? সবই বুঝিস, তবে কেন তুই ওই পুরুষ সাথে বিয়ে ঠিক করলি বল? আসলে তোর মুখ বন্ধ কর, তোর শাস্তি হবে, একটু ওয়েট কর। তার আগে তোর পছন্দের পাত্রের হিসাব করি। কিরে বুড়ো, তোর এই বয়সে খুব তেজ, তাই না? কচি মেয়ের দেহের স্বাদ নিবি? আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি আর কখনোই এমন করব না। চুপ, আগে বল নিধির বাবাকে কিভাবে রাজি করেছিস? ওকে আমি 1 লাখ টাকা আর আমার কাজের মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, যার বিনিময়ে ওর মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম। বাহ 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 বাহ, দুটো দেখি নরবসু। তো চল দেখি তোদের নরবসু কত বড়। চাকু দিয়ে ফরফর করে দুটোরই জামা ছিঁড়ে ফেললাম। তারপর চাকু দিয়ে ঘ্যাস ঘ্যাস করে দুটোরই পুরুষাঙ্গ কেটে ছাদ থেকে লাথি মেরে ফেলে দিলাম। তারপর গেলাম বাড়িওয়ালার দিকে। কি জনাব বাড়িওয়ালা, লোভ জানিস তো মানুষকে ধ্বংস করে ফেলে। তুই সেই ধ্বংসের পথে পা দিলি। আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস, তাকে তুই তুলে দিতে চেয়েছিলি টাকার জন্য এই নরপশুর কাছে। আমার ভুল করে আমাকে মাফ করে দিন। না না, তা তো হয় না, একটা বার ভাবতি। যাই হোক, ওই নরপশুগুলো হয়তো নীতিকে খুব লেগে যেত যদি আমি সময় মতো বাসায় না আসতাম আর না জানতাম। আর এই যে বাড়িওয়ালা স্ত্রী, আপনার তো দেহের যৌবন আছে। গত পরশু রাতে তো বাড়িওয়ালা না থাকার সুবাদে দারোয়ানের সাথে ভালো রোমান্স করেছিলেন। মানে? যা শুনেছেন তাই ঠিক, আমি নিজেও চোখে দেখেছি। বেগম, এগুলো কি সত্যি? যদি তুই সত্যি বলিস তবে তোকে ছেড়ে দেব। হ্যাঁ, সত্যি করেছি, বেশ করেছি। বুড়ো শালা আমাকে বিয়ে করে তো আমার জীবন শেষ করে দিয়েছে। বল, কোনোদিন সুখ দিতে পেরেছিস? না, পারিসনি, তাই আমি ওই রাস্তায় গিয়েছি। বা দারুণ, আমিও তবে 1 রাউন্ড খেলি। পুরো সবাই নিচে যাও। আদেশ পেয়ে দ্রুত সবাই চলে গেল। আর তখনই বাড়িওয়ালার সামনে ওর স্ত্রীকে ভোগ করতে লাগলাম। কিন্তু আমার এই হিংসতা সে বেশিক্ষণ টিকতে পারবে না বলে ছেড়ে দিয়ে পরপর দুটো লাথি মারলাম বুকে। 5 বার পাল্টি খেয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। এবার বাড়িওয়ালার দিকে তাকিয়ে মুচকি এসে ওকেও ফেলে দেই। এমন সময় স্টিফেন আসে পুলিশ অফিসারকে নিয়ে। বস, এই তো। ফেলে দাও, দেশের জঙ্গলগুলো পরিষ্কার হোক। স্টিফেন রোবটের মতো ফেলে দেয় অফিসারকে। আর আমিও চলে আসি বাসায়। এসেই গোসল করতে শুরু করি। এদিকে লুসিফার পুরো ঘরে পায়চারি করছে। হুইটেকার সহ বাকি সবার সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন। টেনশন, ঘুম নেই। এমন সময় ডাক আসে বসের রুম থেকে। লুসিফার দ্রুত বসের রুমে চলে যায়। তারপর, বস ডেকেছেন? হ্যাঁ লুসিফার, তুমি হয়তো হুইটেকারের সাথে যোগাযোগ করতে পারছো না, আর পারবেও না, কারণ হুইটেকারকে দ্য হোয়াইট কিং মেরে দিয়েছে। বস, আপনি হুকুম করুন, তবে আমি নিজেই যাব। হ্যাঁ লুসিফার, এবার আমাদেরই কিছু করতে হবে। তুমি আন্ডারগ্রাউন্ডে চলে যাও, সবসময় আমার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে বস। লুসিফার বসের রুম থেকে বের হয় 25 জন ক্রুকে নিয়ে। আসতে থাকে শহরের দিকে। এদিকে গোসল থেকে বের হয়ে রুমে আসতে চোখগুলো নিচের দিকে। তলপেট থেকে হাত চেপে ধরে বসে আছে। দ্রুত ওর কাছে গেলাম। তারপর, কি হয়েছে নীতি, এমন করছো কেন? ওষুধ এনেছ? না। আসলে সকাল থেকে পিরিয়ড শুরু হয়েছে, লজ্জায় বলতে পারিনি তখন, কিন্তু এখন বলতেই হচ্ছে। অনেক অনেক ব্যথা করছে, প্লিজ দ্রুত ব্যথার ওষুধ নিয়ে আসো প্লিজ। আচ্ছা, আমি যাবো আর আসবো। দ্রুত প্যাড, ওষুধ সাথে আইসক্রিম, চকলেট, জুস কিনে নিয়ে বাসায় আসলাম। নীতি কিছুটা খুশি হলো। ওটাকে খুশি দেখে নিজেরও ভালো লাগলো। এখন ভাবছি না, আল্লুকে তো রাখা যাবে না, যা করার দ্রুত করে ফেলতে হবে। তবে তার আগে নীতির সেফটির প্রয়োজন। নীতি, তোমাকে আমি একটা জায়গায় পাঠিয়ে দেবো, সেখানে থাকবে। কোথায় পাঠাবে? বিশ্বাস রাখো নীতি, আমি যেখানে পাঠাবো ভালো থাকবে। ঠিক আছে, যাব, কিন্তু তুমিও যাবে। হ্যাঁ নীতি, যাবো, তবে এখন নয়। কিছু কাজ আছে, এগুলো শেষ করেই তবেই যাব। তুমি এখন রেস্ট নাও, রাতে তোমায় নিয়ে যাব। নীতিকে বিছানায় শুয়ে দিয়ে ছাদে গেলাম। তারপর ফোনটা বের করে রিতাকে ফোন দিলাম। মনে হয় পাগলি ফোন নিয়েই বসেছিল। কি সাহেব, মনে পড়েছে তবে এই বউটাকে?
হ্যাঁ, সবসময় পরে। আর এখন বউটার কথা রাখতে পেরেছি। মানে? বিয়ে করেছি আমি, ঠিক তোমার মন মতো মেয়েকে। ও বুঝলাম রিতা হতাশ এবং মন খারাপ করেছে। রিতা, আমি জানি তুমি মন খারাপ করছে, কিন্তু পুরো ঘটনা খুলে বললাম। চুপ। কি হলো রিতা, কথা বলছো না কেন? তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তো বলো এখন কি করবে? আজ রাতে নিধিকে ওখানে পাঠাচ্ছি। সত্যি তুমিও কি আসবে? না রিতা, আর কিছু কাজ বাকি আছে, ওটা শেষ করে তবে যাবো। ওকে, সাবধানে এসো। ফোনটা কেটে নিধির কাছে গেলাম। কপালে একটু চুমু দিয়ে দ্রুত নিজের প্রাইভেট জেট রেডি করতে বললাম। রাত 11টায় নিধিকে প্রাইভেট জেটে তুলে দিয়ে বাসায় আসলাম। কিন্তু এই বাসায় থাকলে হবে না, নিজের কিং রূপে আবারও আমার বাসায় গেলাম। কতদিন পর নিজে বাসায় আসলাম, অনেক অনেক ভালো লাগছিল। নিজের রুমের আবেশে বিছানায় শুতেই ঘুম চলে আসে। এদিকে লুসিফার সোজা তার টিম নিয়ে আমার পুরো বাড়ি ঘেরাও করে ফেলে। তারপর চারিদিক থেকে গুলি চালাতে শুরু করে, কিন্তু বুলেট প্রুফ গ্লাস হয়ে একটা গুলিও করে আসেনি। হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়, আর জানালায় চোখ পড়তেই অবাক হয়ে কিছুটা ধীরে জানালার কাছে গিয়ে হেসে উঠি। নিজের সিক্রেট রুমে গিয়ে গুলিগুলো লোড করে ফিরে আসি, কিন্তু জানালার পাশে নয়। আমি চাই এদেরকে হত্যা নয়, এদেরকে বন্দি করা আর নিজের সিক্রেট ঘাঁটিতে নিয়ে যাওয়া। ছোট সূর্যের মতো বুলেটগুলোতে চেতনানাশক ডোজ তুলে আন্ডারগ্রাউন্ড রুমে চলে যায়। আর সোজা সেখান থেকে একটা ঢাকনা ছিল, একদম ম্যান হোলের ঢাকনার মতো। সামান্য একটু ফাঁক করে বুলেটের চেয়েও দ্রুত গতিতে গুলি চালাতে শুরু করি, কিন্তু কেউ পড়ছে না, সবাই সমান তালে গুলি করে চলছে। ওদের কাণ্ড থেকে হেসে ফেলি, কারণ ওরা বুঝেই নি ওদের শরীরে ধীরে ধীরে অবশ হয়ে আসছে। আবারও ফিরে আসি নিজের রুমে, আর সেখান থেকে সোজা ছাদে। আবার সন্দেহ অনেক হচ্ছিল, কারণ টিম সি এবং বি কে শেষ করে দিয়েছি। হতে পারে এটা টিম এ, যার কমান্ডো লুসিফার। ছাদে শুয়ে পড়ি। হামাগুড়ি দিয়ে সামনে যেতেই চোখ গেল একটা লোকের উপর। বিশাল দেহ, পরনে সবার থেকে আলাদা পোশাক, কিছুটা বিদেশিদের মতো। বুঝতে বাকি নেই ওটাই লুসিফার। দ্রুত রিভলভার লোড করে ঠিক কানের নিচে শুট করি। ঠিক তার কিছুক্ষণ পরেই একে একে থপাস থপাস করে মাটিতে পড়ে যেতে লাগলো। তবে কিছুটা সন্দেহের কারণে ওপর থেকে সবগুলো মাথায় গুলি করতে থাকি। একে একে 25 জনকে হত্যার পর শুধু ওদের লিডারই রয়ে যায়। সাবধানে নিচে নেমে ওদের লিডারকে পকড়াও করি, আর দুটো ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে স্টিফেনকে হেলিকপ্টারে নিয়ে আসতে বলি। প্রায় 30 মিনিট পর ছাদে হেলিকপ্টার ল্যান্ড করে আমি উঠে পড়ি, সাথে লুসিফারকেও উঠিয়ে নিই। রাত প্রায় 3টা। নিজের আস্তানায় চলে আসি। স্টিফেন দৌড়ে আমার কাছে আসে। ওকে দেখে মুচকে আসি। হেলিকপ্টার থেকে লুসিফারকে বিশাল একটা লোহার শিকলে বেঁধে ফেলি, তারপর ওখানেই ঘুমিয়ে পড়ি। পরদিন স্টিফেনের ডাকে ঘুম ভাঙে। বস বস কি হয়েছে স্টিফেন? বস, গত রাতে আপনি যাকে আনলেন ওর সেন্স ফিরে এসেছে, প্রায় পাগলের মতো করছে। স্টিফেন রেডি করো, আমার টর্চার সেলের যন্ত্রপাতি। স্টিফেন চলে গেল, আর আমি সোজা গেলাম লুসিফারের সামনে গিয়ে চমকে গেলাম। এত বড় পেশি আর বিশাল দেহ, যার সামনে আমি চুনোপুটি। কে তুই? যাকে তুই মারতে এসেছিস। তুই তবে হোয়াইট কিং? তোর জন্য এত কিছু, সালা আগে জানতে তো তোকে বাড়ি সহ উঠিয়ে দিতাম, কিন্তু কেন যেন করিনি। করবি কি করে? করতে পারলে তো করবি। এখন বল তোদের রাস্তা কোথায়? জানি না। স্টিফেন, লাভাটা একে দেখাও। ওইদিকে তাকিয়ে দেখ, তারপর বল। স্টিফেন সুইচে চাপ দিতে উপরের ঢাকন দ্বিখণ্ডিত হয়ে যায়। দেখলি তো, তোকে ওখানে ফেলে দেব যদি আরেকবার জিজ্ঞেস করার পর না বলিস। আর মজার বিষয় হলো, তোর টিম বি এর কমান্ডো হুইটেকার কেউ এখানে পুড়ে ফেলেছি। কথাটা বলে শেষ করে লুসিফারের দিকে তাকালাম। চোখে মুখে মৃত্যুর ভয় চলে এসেছে। কি হলো বল, বলবি নাকি তোকে? না না না, বলছি ডাক কিং এখন বাংলাদেশের সেন্ট বিল নামক দ্বীপে আছে। শোন, আমি জানি তোকে মারার খবর পেলে ডাক কিং পেয়ে যাবে, তাই তুই কিংয়ের সাথে যোগাযোগ করবি সবসময়, যতক্ষণ না পর্যন্ত আমি ওকে টপকে না দিচ্ছি। আর যদি কথা এদিক সেদিক হয় তবে হয়তো তুই মারা পড়বি, কিন্তু তোদের বস বেঁচে যাবে। সুতরাং ভেবে কাজ করবি। ঠিক আছে স্টিফেন, আমি তোমাকে আমার ভাইয়ের মতো মনে করি। তোমার ভরসা আমি যাচ্ছি। যদি আমার কোনো খোঁজ না পাও তবে একবার হলেও ওই দ্বীপে যেও এবং পারলে আমাকে উদ্ধার করো। আর বাকি 100 জন ক্রু আমার সাথে চলো, এবং স্টিফেন সহ বাকি সবাই এখানে থাকো। আর স্টিফেন, এই নাও আমার ফোন, নিজের কাছে রাখো। সবার থেকে বিদায় নিয়ে দ্রুত স্পিড বোট নিয়ে সমুদ্রের বুকে চিরে এগিয়ে চলছে সামনের দিকে। আশেপাশে ক্রু মনে হয় ভীত হয়ে আছে। সকল ভাইরা সিরিয়ালভাবে দাঁড়াও।
তোমাদের কিছু কথা বলি। আমরা হচ্ছে দেশের জন্য কাজ করি, যা একটা সংস্থা, যাকে অনেকে গ্যাং বলে। আমাদের কর্তব্য কি জানো? এক ভাই বিপদে পড়লে আর 10 ভাই এগিয়ে আসা, ঠিক কাকের মতো। তাহলে এইভাবে ভয় না পেয়ে শক্ত হও, শত্রুকে রুখে দিতে প্রস্তুত হও। কিছুক্ষণ পর শয়ে শয়ে প্রায় 10টা স্পিডবোট আসে, সেন্ট বিলের আশেপাশে থামে। আগে হামলা করার বদলে আমি আগে এখানকার সাবমেরিনকে ধ্বংস করে দেওয়ার জন্য মুখে অক্সিজেন সিলিন্ডার বেঁধে কাঁধে ওয়াটার ব্যালিস্টিক মিসাইল নিয়ে সমুদ্রে ঝাঁপ দিই। বেশি গভীরতা না হয় অতটা ভয় নেই, কিন্তু আজব বিষয় হলো কোথাও পেলাম না সাবমেরিন। হঠাৎ চোখ গেল একটা গেটের দিকে, আর যা ভাবছিলাম এর ভিতরে সাবমেরিন রয়েছে, কিন্তু কিভাবে সে ধ্বংস করবো ভাবতে ভাবতে দরজার দিকে ঠিক উপরে একটা কানা দেখতে পাই, যা দিয়ে নিজের শরীরে অনায়াসে ঢুকতে পারবো। দ্রুত ওর ভিতর দিয়ে ঢুকে অবাক হয়ে যায়। বিশাল একটা কৃত্রিম তিমি, কিন্তু কিভাবে কি করব ভাবতে ভাবতে ব্যাগ থেকে টাইম বম বের করে পাক্কা 2 ঘন্টা সময় সেই করে নিজের ঘড়ির সাথে সেটিং করে নিলাম। তারপর আবারও বের হয়ে উড়ে এসে নিজের মুখে অক্সিজেন সিলিন্ডার খুলে ফেললাম এবং পুরো 100 জনকে একবারে প্রদীপকে ঘিরে ফেলতে হবে। নিজেও সামনে অগ্রসর হচ্ছি। ঠিক সেই সময় বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে কেউ। দ্রুত পাথরের আড়ালে অবস্থান নিয়ে কোনো রকমে বাঁচি। মাথাটা হালকা উঁচু করে দেখতে বুঝতে পারলাম গুলিগুলো গাছের ওপর থেকে ছড়া হচ্ছে। সবাই গাছের ঠিক মাঝামাঝি অবস্থায় গুলি ছুটতে শুরু করলো এবং এগোতে থাকো। মুহূর্তে 100 জন ক্রু বাস ফায়ার করতে শুরু করে। সেকেন্ডে 100 গুলি। পাখির মতো গাছ থেকে পড়তে থাকে একটা মানুষ, তবে রিস্ক নিতে চাই না বলে ওদেরকে আরও একটা করে হেডশুট করে মৃত্যু নিশ্চিত করে এগিয়ে চলছে। এদিকে ডার্কিং নিজের আস্তানে লুসিফারের সাথে কন্ট্যাক্ট করে নিশ্চিত ঘুমিয়ে আছে। ধীরে ধীরে পুরো দ্বীপে সবগুলোকে মেরে ফেলেছি, বাকি শুধু ভিতরের আসল শত্রু। ক্রু, তোমরা 2 ভাগ হয়ে যাও। 50 জন স্পিডবোট নিয়ে পানির ওপর টহল দাও এবং বাকি সবাই আমার সাথে চলো। বিশাল একটা পাথরকে খনন করে বানানো হয়েছে একটা গেট। চুপি চুপি ঢুকতেই ডান বুকে গুলি এসে লাগে, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি আমি। আমার পড়ে যাওয়া দেখে আড়াল থেকে বেরিয়ে আসে কয়েকজন, সাথে সাথে আমার ক্রু ক্রস ফায়ার করে ঝাঁঝরা করে দেয় শত্রুতে। উঠে দাঁড়ায়, কিন্তু বুকটা ভারী হয়ে গেছে। আবার এগোতে থাকি আর দেখতে পাই একটা গেটে বন্দি রুম। কৌতূহল হয়ে দরজা খুলে ভিতরে যেতেই চমকে উঠি লুইসও আমাকে দেখে চমকে ওঠে। লুইসের চোখে পানি। হঠাৎ লুইস দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আমিও ধরি। বস, আপনি এখানে? এলাম। এখন এসব ছাড়ো, বলো আগে কিভাবে এখানে তুমি? বস, সেই দিন আমি আপনার ফোনে কথা বলতে বলতে রাস্তায় হাঁটছিলাম। ঠিক সেই মুহূর্তে কয়েকজন আমার মাথায় আঘাত করে, তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুলি তখন এখানে শিকল বন্দি হয়ে থাকি। কথা বলতে বলতে লুইস মাটিতে পড়ে যায়। মনে হয় না কিছু খেতে দিয়েছে। দ্রুত লুইসকে কয়েকজনের মাধ্যমে নিয়ে যেতে বলি আর আবারও সামনে এগোতে থাকি। হঠাৎ বস রুম লেখা দেখি একটা রুমে আমার সকল ক্রুকে পেছনে লুকিয়ে থাকতে বলে দরজায় নক করতেই খুলে গেল। যেই ঢুকতে যাব অমনি বাম বুকে প্রচণ্ড জোরে কোনো এক কিছু এসে ঢুকে যায়। আবারও মাটিতে পড়ে যায় আর ওপাশ থেকে বের হয়ে আসে ডার্ক কিং। মূলত ডার্ক কিং এতক্ষণ সব কিছু দেখছিল সিসিটিভি ক্যামেরায়। একটা গুলিতেই পড়ে গেলি আমার চিরশত্রু হোয়াইট কিং। উঠে দেখ। কিন্তু আমি উঠছি না। দেখি রিভলভার নামিয়ে কাছে আসতে নিবে, সাথে সাথে লাফ মেরে উঠে ডার্ক কিং এর হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে বুকে লাথি মারি। হঠাৎ এমন আক্রমণে কিছুই করতে পারিনি। ডার্ক কিং আমার দিকে হামলা করতে আসতে নিবে, ঠিক তখন আড়াল থেকে আমার সকল রিভলভার তাক করে বের হয়ে আসে আর আমি হেসে ফেলি। আর মাথার উঁচু করে ডার্ক কিং এর দিকে তাকাতেই চমকে উঠি। আরে তো সাজ্জাদ, তুই? আমি শালা বেঁচে গিয়েছিল তো সেইবার। এবার কই যাবে বল? তোর থেকে অনেক কিছু জানার আছে। তার আগে এখান থেকে বের হয়ে চল। সাজ্জাদকে বের করে নিয়ে এসেছি বালির ওপর। সাজ্জাদকে ফেলে রেখেছি আর চারিপাশ থেকে সবাই ঘিরে রেখেছে সাজ্জাদকে। তুই কিভাবে আমার বাবা মাকে চিনতে? তোর বাবা ছিল আমার চিরশত্রু। সর্বদা তোর বাবার সাথে ছিল আমার পরিদ্বন্দ্বিতা। তোর বাবা আর আমি একই সায়েন্টিস্ট ছিলাম। পানির নিচে গুপ্তধন খোঁজার জন্য একটা মেশিন আবিষ্কার করেছিল তোর বাবা। আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা সেটা আমার কাছে না দিয়ে সরকারকে বিনামূল্যে বেচে দিয়েছিল, যার জন্য এতটা রাগ হয়েছিল যে টপকে দিই তোর বাবাকে। তারপর নিজের সায়েন্টিস্ট পদ থেকে নিজেকে পুলিশ হিসেবে গড়ে তুলি। কিন্তু আমার সর্বনাশের মূল হয়ে দাঁড়ালে তুই, তাও আমার মেয়ের জন্য, যার জন্য আজ আমি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ থেকে হাতছাড়া হলাম। শরীরটা কেন যেন আরো বেশি ভারী হতে লাগলো। নিজের বুকের দিকে চোখ গেল, অনবরত রক্ত পড়ছে। ঘড়ির দিকে তাকালাম আর মাত্র 5 মিনিট আছে। দ্রুত সাজ্জাদকে ক্রস ফায়ার করে নিজেদের সকল লোককে নিয়ে স্পিডবোটে উঠে 1 কিলোমিটার পথ অতিক্রম করে
বিরাট শব্দে পুরো দ্বীপ কেঁপে ওঠে এবং ডুবে যায়। এদিকে স্টিফেন ও লুসিফারকে ওই আগুনের লাভায় পুড়ে ফেলে। এদিকে আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। 1 বছর পর যখন চোখ খুলি, বুকের ওপর ভারী কিছু অনুভব করি। হালকা হালকা করে চোখ খুলতে দেখি 1 বছরের এক মেয়ে আমার মুখের দাড়িগুলো টানছে, যা দেখে আমি হেসে ফেলি। আমার হাসা দেখে মেয়েটিও হেসে দেয়। এমন সময় দরজা খুলে 2জন মহিলা প্রবেশ করে। দরজার দিকে তাকাতেই চিনে ফেলি রীতা আর নেথি। দুজনেই মুখে হাসি। দুজন একে একে আমার কপালে চুমু দিয়ে দুপাশে বসে। একজন এক হাত আরেক হাত মুঠো করে ধরে ফেলে, আর বুকের ওপর বাচ্চা মেয়ে। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হতো? তৌফিক, আমাদের কথা দাও আর কখনোই ওই সব গ্যাংস্টার জীবনে ফিরে যাবে না। কাজ তো শেষ, আর ফিরে যেয়ে কি করবো? আর এই মেয়েটাকে? রীতা আর নীতি দুজনে হেসে ওঠে। তারপর, ও আচ্ছা, জানো না এই মেয়েটাকে? দুবাই এসে আমার সাথে কি দুষ্টুমি করছিলে, মনে আছে? এটা সেই দুষ্টুমির ফল। রীতার কথাটা শুনে খুশিতে কেঁদে ফেলি। এমন সময় 2টো লোক ভেতরে আসে। ওদের দিকে তাকায় একজন লুইস আর একজন স্টিফেন। বস, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ স্টিফেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার 2 স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। বস এখন কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ লুইস, অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বস। শুনুন ভাইয়ারা, আর কিন্তু এসব গ্যাংস্টার হওয়া যাবে না। আমরা যে কোম্পানিটা খুলেছি সেখানে সবাই কাজ করবেন এবং নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। ওকে ভাবি, আমরা তাহলে যাই। বস, আসি। স্টিফেন আর লুইস চলে যেতে বউ দুটো জড়িয়ে ধরে, কিন্তু আমি অসহায় হয়ে শুয়ে আসি। হয়তো বাবার অসহায়তা দেখে মেয়েটা আমার খিলখিল করে আসছে।